এক গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে গড়ে তোলা হয় 52টি প্রতিষ্ঠান। কোনোটিতেই নেই ব্যাংকের মালিকানা। অডিট রিপোর্টে মেলে ডক্টর ইউনূসের কেলেঙ্কারি। পুলিশের সাবেক কর্মকর্তা ডক্টর শামসুদ্দোহা গড়েছেন শপথে রাজ্য। সরকারি বাড়ি নিয়েও করেছেন ৯/৬। ছাগলকান্দে আলোচিত মতিউরের জমির তথ্য চেয়ে ভূমি অফিসগুলোতে দুদকের চিঠি। বেনজিরের 4 ফ্ল্যাটে প্রবেশের জন্য ম্যাজিস্ট্রেট নিয়োগ। বিরোধিতার মধ্যে আজ থেকে চালু হচ্ছে প্রত্যয় স্কিম। প্রত্যাহারের দাবিতে দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ে কর্মবিরতি, ক্লাস পরীক্ষা বন্ধ। হলি আর্টিজান হামলার 8 বছর, মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির আমৃত্যু কারাদণ্ড। পূর্ণাঙ্গ রায় পেলে আবারও সিদ্ধান্ত নেওয়া যাবে বলছেন অ্যাটর্নি জেনারেল। এবং চরম বিপাকে ঢাকা উত্তর সিটির 10 নম্বর ওয়ার্ডবাসী। ভাঙাচোরা সড়কে ভোগান্তি প্রতিনিয়ত, সামান্য বৃষ্টিতেই বড় জলাবদ্ধতা। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের প্রধান থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস যে 52টি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন, তার কোনোটিতে মালিকানা নেই গ্রামীণ ব্যাংকের কোনো সদস্যের। ব্যাংকের প্রতিষ্ঠাকাল থেকে 40 বছরের অডিট রিপোর্টে উঠে আসে এসব প্রতিষ্ঠান ঘিরে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর্থিক কেলেঙ্কারি চিত্র। ব্যাংকটির 1,05,00,000 সদস্য সহ প্রায় 22 লাখ কর্মকর্তা কর্মচারীকে তাদের ন্যায্য হিসাব বুঝিয়ে দিতে ডক্টর মোহাম্মদ ইউনূসকে শিগগিরই আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন গ্রামীণ ব্যাংকের প্রধান আইন উপদেষ্টা ব্যারিস্টার মাসুদ আক্তার। বিস্তারিত শামীমা আক্তারের রিপোর্টে। জামানত ছাড়া কিভাবে দরিদ্র গ্রামীণ জনগোষ্ঠীকে ঋণ দেয়া যায় তা নিয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণার নেতৃত্ব দেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ছিলেন। এই গবেষণা প্রতিবেদন 1978 সালে কৃষি মন্ত্রণালয়ে জমা দেওয়া হয়। মন্ত্রণালয় সন্তুষ্ট হয়ে প্রকল্পের জন্য বাংলাদেশ ব্যাংককে প্রেরণ করেন। বাংলাদেশ ব্যাংক দারিদ্র বিমোচনের লক্ষ্যে কৃষি মন্ত্রণালয়ের পরামর্শে তাদের স্পেশাল এগ্রিকালচার ক্রেডিট প্রোগ্রাম থেকে 100 কোটি টাকা ঋণ দেয়। এই প্রকল্পের নাম দেয়া হয় গ্রামীণ ব্যাংক। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কর্মরত অবস্থায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে এই প্রকল্পের প্রধান করা হয়। টাঙ্গাইল ও চট্টগ্রামের হাটহাজারীর জোবরা গ্রাম থেকে শুরু হয় গ্রামীণ ব্যাংকের যাত্রা। তখন কৃষি মন্ত্রণালয়ের তৎকালীন সচিব তিনি এটাকে অ্যাকসেপ্ট করলেন। অ্যাকসেপ্ট করে এই প্রজেক্টের নাম তিনি দিলেন গ্রামীণ ব্যাংক প্রকল্প। বাংলাদেশের টোটাল বাজেটের যদি আপনি 25 হিসাবে ধরেন, 25-এর এক অংশ এই গ্রামীণ ব্যাংক প্রজেক্টকে দেওয়া হলো, যেহেতু সারা দেশে স্বনির্ভর আন্দোলনের কারণে এটা দেওয়া হলো এবং গ্রামীণ পুরকে এম্পাওয়ার করার জন্য এটা দেওয়া হলো। 1983 সালে অধ্যাদেশের মাধ্যমে এই প্রকল্পটিকে পূর্ণাঙ্গ ব্যাংকের মর্যাদা দেয় সরকার, যার 25 ভাগের মালিক থাকবে সরকার আর 75 ভাগের মালিক থাকবে এর সদস্যরা। ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিয়োগ করা হয় এই প্রতিষ্ঠানের এমডি হিসেবে। গ্রামীণ ব্যাংক যখন পরিণত হয়ে গেল, তখন কিন্তু ওই প্রজেক্টে সরকারের অলরেডি 100 কোটি টাকা ইনভেস্ট করা আছে। সমস্ত টাকা, এবং আপনি জানবেন যে এর অফিসটাও ছিল কৃষি ব্যাংকের একটা অফিসে, এবং কৃষি ব্যাংক চেয়ার টেবিল দিয়েছিল। তাদের সমস্ত কিছু তখন এই প্রকল্পে চলে আসে। এখানে খুব স্পষ্ট যে এটি কারো ব্যক্তিগত প্রজেক্ট ছিল না, এটি একটি ইউনিভার্সিটির প্রজেক্ট ছিল। গ্রামীণ ব্যাংকের অডিট রিপোর্টে উঠে এসেছে টানা 33 বছর দায়িত্বে থাকাকালীন ডক্টর মোহাম্মদ ইউনূস নিজের ক্ষমতার অপব্যবহার করে গ্রামীণ ব্যাংকের জনবল ও সম্পদ ব্যবহার করে গড়ে তুলেছেন 52টি প্রতিষ্ঠান। কিন্তু এই সব প্রতিষ্ঠানের কোথাও নেই গ্রামীণ ব্যাংকের মালিকানা। তো যেহেতু তিনি অপদখল করে আছেন, যে কারণে গ্রামীণ ব্যাংক ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিভিন্ন চুক্তিতে তার স্বাক্ষর রয়েছে। তিনি এগুলোকে শুধু জবরদখল করেই রাখেননি, তিনি জাতির সামনে এসে, বিশ্ববাসীর সামনে এসে বলছেন যে এগুলোকে নাকি গ্রামীণ ব্যাংক দখল করবার চেষ্টা করছে। এখানে গ্রামীণ ব্যাংকের দখল করার কোনো ব্যাপার না, এটা গ্রামীণের প্রতিষ্ঠান। এরই মধ্যে 1983 সাল থেকে 2023 সাল পর্যন্ত 40 বছরের অডিট সম্পূর্ণ হয়েছে। এই অডিট রিপোর্টে ডক্টর মোহাম্মদ ইউনূসের আর্থিক কেলেঙ্কারির স্পষ্ট প্রমাণ রয়েছে, যা নিয়ে তদন্ত করছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ও দুর্নীতি দমন কমিশন। অডিটের মাধ্যমে গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সামনে অনেক অনিয়মের, অনেক অন্যায়ের, অনেক দুর্নীতির, অনেক আইন লঙ্ঘনের চিত্র আমাদের সামনে উঠে এসেছে, তথ্য উপাত্ত এবং দালিলিক প্রমাণ সহ। যে অপরাধগুলো আছে, আমাদের আইনগত বাধ্যবাধকতা রয়েছে আমাদেরকে এগুলো
যথাযথ কর্তৃপক্ষকে জানাতে হবে। এক্ষেত্রে দুদক ফাইন্যান্সিয়াল যে ইনভেস্টিগেশন ইউনিট আছে বাংলাদেশ ব্যাংকের, সেখানে আমাদেরকে জানাতে হবে। গ্রামীণ ব্যাংকের এই আইন কর্মকর্তা আরও জানান, ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংকের নামে আসা অনুদানের অর্থ যেভাবে এক প্রতিষ্ঠান থেকে আরেক প্রতিষ্ঠানে স্থানান্তর করেছেন, এটি সম্পূর্ণভাবে মানি লন্ডারিং এর আওতাভুক্ত। কিভাবে গ্রামীণ ব্যাংক থেকে অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানে চলে গেছে। শামিমা আক্তার, দেশ টিভি, ঢাকা। একের পর এক উন্মোচিত হচ্ছে দুর্নীতিবাজদের মুখোশ। বেনজির মতিউরের পর বেরিয়ে এলো আরেক সরকারি কর্মকর্তার পাহাড় সমান দুর্নীতির তথ্য। তিনি পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক এডিশনাল আইজিপি ডক্টর শামসুদ্দোহা খন্দকার। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় গড়েছেন সম্পদের রাজ্য। এমনকি 200 কোটি টাকার সরকারি বাড়ি ছাড়তেও করেন 9-6। বিস্তারিত জান্নাতুল মোহনার প্রতিবেদনে। যে বাড়িটি দেখতে পাচ্ছেন তা সরকারি কর্মকর্তাদের দেয়া হয়। এর অবস্থান গুলশানের 135 নম্বর রোডের SES 6 নম্বর প্লটে। 1 বিঘা জমির উপর নির্মিত ডুপ্লেক্স বাড়িটির বাজার দর 200 কোটি টাকার কম নয়। গেল 8 বছর এই সরকারি বাড়িটি অবৈধভাবে দখলে রেখেছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক ডক্টর শামসুদ্দোহা খন্দকার। বেনজির মতিউরের পর দুর্নীতির তালিকায় যোগ হলো আরেক দুর্নীতিবাজ সরকারি কর্মকর্তার নাম। জনগণের সেবার আড়ালে যে কিনা গড়ে তুলেছেন অঢেল সম্পদের পাহাড়। শুধু শামসুদ্দোহা একা নন, তার স্ত্রী ফেরদৌসী সুলতানাও দুর্নীতির ছায়ায় সম্পদ হয়েছেন শক্তপোক্ত। দুর্নীতি দমন কমিশন বলছে, এই দম্পতি জ্ঞাত আয় বহির্ভূত বিপুল সম্পদের মালিক। শামসুদ্দোহা চাকরি জীবনে শুধু সম্পদের শিখরে উঠে দমে যাননি। রাজধানীর বনেদি এলাকা গুলশানে অন্তত 200 কোটি টাকা দামের সরকারি জমি ও বাড়ি নিজের করে নিতে রকমারি কূটকৌশল চালাচ্ছেন। বাড়িটির দারোয়ানের সাথে কথা বলে জানা যায়, 4 ইউনিটের বাড়িটিতে পরিবার নিয়ে একাই থাকতেন শামসুদ্দোহা। তবে ঈদের আগে বাসা বদল করে বাড়িটির বিপরীত বাড়ি অর্থাৎ 12 নম্বর বাড়িটির 4র্থ তলায় ওঠেন। ঈদের আগে চলে গেছে। আমি আয় দেখছি ওরা আছে, ওনা আছে শামসুদ্দোহা স্যার, আর একজন আসলে উপরে, ওনা তো চলে গেছে। এই দুইজন পাইছে। ওই বাড়ির দারোয়ান জানান, শামসুদ্দোহা ও তার পরিবার ওই বাড়িতে অবস্থান করছেন। তবে ম্যানেজার জানান ভিন্ন কথা। এমনকি তার সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও সাড়া মেলেনি। 4তলায় কবে আসছেন এখানে? এটা এই মাসে উঠছে আর কি, 1 তারিখে মনে হয়। 1 তারিখে উঠছে? এটা 1 তারিখ বা 2-3 তারিখে এই মাসে উঠছে। উনি কি আছে এখানে? এটা আমি সঠিক বলতে পারি না, কারণ আমরা এসে এখনো আজকে দেখা হয়নি আমাদের সাথে। মানে আপনারা শিওর না যে উনি আছে কিনা, কিন্তু এই বাড়িতে আছে? জি জি। ওনার পরিবার আছে, ওনার বউ বাচ্চারা? জি জি, ওরা ফ্যামিলি নিয়ে থাকে, কিন্তু ওই সাহেবের সাথে তেমন একটা দেখা হয় না। ওনার ফ্ল্যাট আছে কিন্তু উনি তো থাকে না, ফ্ল্যাট ভাড়া দেওয়া, ভাড়াটিয়া থাকে। এ বিষয়ে আবাসন পরিদপ্তরের পরিচালক শহীদুল ইসলাম ভূঁইয়া জানান, শিগগিরই তিনি নিজ থেকে বাড়ি ছেড়ে দিবে। হাইকোর্ট বিভাগে উনি প্রথমে হেরে যান, তারপরে সেটার বিরুদ্ধে উনি অ্যাপিলেট ডিভিশনে যান। অ্যাপিলেট ডিভিশনে উনি ওনার জয়লাভ করতে পারেননি, সেইখান থেকে নো অর্ডার হিসাবে উনি ফেরত আসছেন। তো এখন আমরা এভিকশনের জন্য প্রস্তুতি নিচ্ছি। এমন সময় উনি জানালেন যে উনি বাড়ি ছেড়ে দিবেন দখল। আজকে উনি পিডব্লিউডি থেকে দখল ছেড়ে দেওয়ার কাগজপত্র সংগ্রহ করেছেন। এদিকে দুদকের তদন্তে শামসুদ্দোহার নামে রাজধানীর খিলক্ষেত ও ঢাকা নবাবগঞ্জে 35টি দলিলে 563 শতকের বেশি জমির খোঁজ পাওয়া গেছে। দলিলে এসব স্থাবর সম্পদের দাম 40 কোটির মতো দেখানো হলেও বর্তমান বাজার দর প্রায় 300 কোটি টাকা। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। ছাগলকাণ্ডে আলোচিত এনবিআর এর সাবেক সদস্য মতিউর রহমানের জমির তথ্য জানতে ঢাকা সহ কয়েকটি জেলার রেজিস্ট্রি অফিসে চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। এছাড়া পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ ও স্ত্রী সন্তানের মালিকানাধীন গুলশানের 4টি ফ্ল্যাটে তালা খুলতে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছেন আদালত। আরো জানাচ্ছেন জুবাইর আজম। গেল কয়েক মাস ধরেই নানা আলোচনায় সমালোচিত সাবেক আইজিপি বেনজির আহমেদ। সম্প্রতি বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের মাধ্যমে বিপুল সম্পদের মালিক হওয়ার অভিযোগ ওঠে। এরপর তার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের অনুসন্ধান শুরু করে দুদক। এরপরই দুদকের আবেদনের প্রেক্ষিতে সাবেক এই আইজিপির সম্পত্তি ক্রোকের নির্দেশ দেন আদালত। নিষেধাজ্ঞা দেয়া হয় বিদেশ যাত্রায়। কয়েক দফায় তলব করা হয় দুদকে। গেল বৃহস্পতিবার বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা বাড্ডা ও আদাবরের 8টি ফ্ল্যাট রক্ষণাবেক্ষণের জন্য দুদককে নির্দেশ দেন আদালত। একই দিন বেনজির আহমেদ ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা আরও 25 একর জমি রক্ষণাবেক্ষণের জন্য তত্ত্বাবধায়ক নিয়োগ দেন আদালত।
এবার বেনজিরের গুলশানের 4টি ফ্ল্যাটের তালা খুলতে ম্যাজিস্ট্রেট নিয়োগের নির্দেশ দিয়েছেন আদালত। এদিকে ছাগল নিয়ে গেল 2 সপ্তাহ ধরে সমালোচনায় রাজস্ব বোর্ডের সদস্য মতিউর রহমান। ছাগল কাণ্ডে আলোচিত মতিউর রহমান ও তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলেট ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন তিনি। সোনালী ব্যাংকের পরিচালনা পর্ষদের পদও হারিয়েছেন। এছাড়া মতিউর রহমান, তার স্ত্রী লায়লা কানিজ ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণবের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। এবার মতিউরের জমির তথ্য চেয়ে ঢাকাসহ কয়েকটি জেলার ভূমি অফিসে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক। আমরা অনুসন্ধান শুরু করেছি, অনুসন্ধানী কর্মকর্তা নিয়োগ করেছি। অনুসন্ধানী কর্মকর্তা যেখানে যে কাগজপত্র পাওয়া উচিত সেখানে নোটিশ, সেখানে তাদেরকে ইনফর্ম করবে, সেই কাগজপত্র পাওয়ার চেষ্টা করবে, সে সাব রেজিস্ট্রি অফিস হোক বা অন্য যে কোনো অফিস হোক। যে কোনো অফিস থেকে কোনো কিছু চাওয়ার অধিকার আমাদের অনুসন্ধান কর্মকর্তার আছে, সে বিধি বিধান মাইনে ব্যবস্থা করবে। এছাড়া ছাগলকাণ্ডে বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা প্রত্যাহার চেয়ে আদালতে আবেদন করেছেন মতিউরের স্ত্রী লায়লা কানিজ লাকি। এ বিষয়ে শুনানি হবে আগামী 28 জুলাই। জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। দর্শক, এবার বাজার পরিস্থিতি জানবো। নিত্যপণ্যের বাজার নিয়ে বিস্তারিত জানাতে মুন্সিগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সুমিত সরকার সুমন যুক্ত হচ্ছেন। সুমন, সবকিছুর দামই তো আসলে বাড়তি। আপনি জানাবেন মুন্সিগঞ্জের বাজারের পরিস্থিতি কেমন এবং ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া সম্পর্কেও জানাবেন। জি, ধন্যবাদ আপনাকে। আসলে ঈদের পরে বাজারে আসলে দামের পরিস্থিতি আসলে স্বাভাবিক রয়েছে। যেমন মুদি বাজারে আমরা দেখেছি মিনিকেট চাল সেটা 65 টাকা ছিল, সেটি শুধুমাত্র 2 থেকে 3 টাকা কেজিতে বেড়ে দাঁড়িয়েছে। আর পেঁয়াজ ছিল 85 টাকা, সেটা আসলে 5 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে, 90 টাকা। এছাড়া মুদি যে বাজার সদাইগুলি আছে, রসুন, এলাচ, ডাল, বিভিন্ন পণ্য, সেগুলি আসলে অপরিবর্তিত রয়েছে। তবে এদিকে সবজি বাজারগুলিতে আসলে ঘুরে দেখেছি আমরা, সেখানে কিছু বাজারের সব পণ্যের দাম আসলে কিছুটা বেড়েছে। সেখানে বেগুন যেমন আগে ছিল 60 টাকা, সেই বেগুন এখন বিক্রি হচ্ছে 160 টাকায়। করলা বিক্রি হয়েছে কিছুদিন আগে 50 টাকা, সেই করলা এখন 100 টাকায় বিক্রি হচ্ছে। বাঁধাকপি আগে ছিল 40 টাকা, সেটি এখন 70 টাকা বিক্রি হচ্ছে। ধনেপাতা ছিল 70 টাকা, 110-20 টাকা বিক্রি হচ্ছে। টমেটোর দামটা যেমন ছিল আগে 60 টাকা, এখন সেটি 230 টাকা, 3 গুণের চেয়েও বেশি আসলে দাম বেড়েছে। আমি একজন বিক্রেতার সাথে কথা বলবো। আপনি একটু জানাবেন আসলে এই দামগুলি কেন বেড়েছে? এখন এই দামটি বেড়েছে, শুনছি যে এখন খরায় মাল নষ্ট হয়ে গেছে, আবার এখন বর্তমানে বৃষ্টি, কৃষক জিনিস কিছু ফলাইতে পারছে না, তাই এখন মালের প্রভাব পড়ছে, সেই জন্য জিনিসের দাম বাড়ছে। আর এখন যে টমেটোটা আসছে এটা ইন্ডিয়া থেকে আসছে, এরা বলতেছে এখন ব্যাটবুট দিয়ে আসে, এই জন্য এটার দাম বেশি। এবং শাকসবজির দাম আগের মতনই আছে, করলার দাম বাড়ছে, বেগুনের দাম বাড়ছে, বাঁধাকপির দাম বাড়ছে, মরিচের দাম বাড়ছে, মরিচ খরায় হয় নাই, গাছ জ্বলে গেছে। আলুর দাম স্বাভাবিকই আছে, শসার দাম কমছে, শসা আগে ছিল 160, এখন হয়েছে 70 টাকা 80 টাকা। মোটামুটি এগুলো সিম্পল দামই আছে। ওকে, ধন্যবাদ। আপনি যেমনটি শুনছিলেন, আসলে সবজির অনেক দামই বেড়েছে। এর মধ্যে এই পটল, ঢেঁড়স, লেবু, এইসব সবজির দাম আসলে অপরিবর্তিত রয়েছে। এদিকে মাংসের বাজার আগে যেরকমটি ছিল ঠিক সেই দামে এখন বিক্রি হচ্ছে। লিলিনা, এই ছিল মুন্সিগঞ্জ বাজার থেকে আমার কাছে সর্বশেষ তথ্য। সুমন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, মুন্সিগঞ্জের বাজারের সবশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী সুমন।
সরকারের নতুন পেনশন পদ্ধতি বাতিলের দাবিতে আজ থেকে কার্যত অচল হয়ে পড়ছে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। কাল থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যারা যোগ দেবেন তারা বিদ্যমান ব্যবস্থার মতো অবসরোত্তর পেনশন সুবিধা পাচ্ছেন না। তাদের জন্য চালু হচ্ছে প্রত্যয় স্কিম, যা নিয়ে ক্ষুব্ধ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে কাল থেকে তারা অনির্দিষ্টকালের জন্য ক্লাস পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। কাজী শাহেদের প্রতিবেদন। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এটি প্রত্যাহারের দাবিতে রোববার পূর্ণ দিবস কর্মবিরতি পালন করেছেন দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। পাশাপাশি কর্মকর্তা কর্মচারীরাও কর্মবিরতি পালন করেছেন। শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের বিশ্ববিদ্যালয়গুলো। দাবি আদায়ে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন দেশের সব বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। আমরা এই 3 মাসে ধরেন বিবৃতি, প্রতীকী মানববন্ধন, 1 ঘন্টা 2 ঘন্টার ক্লাস বিরতি, কর্মবিরতি সহ স্মারকলিপি প্রদান, এ ধরনের আমরা নিয়মতান্ত্রিক কর্মসূচির মধ্যে দিয়ে সরকারের দৃষ্টি আকর্ষণ করার জন্য চেষ্টা করে গেছি। আজকে পর্যন্ত আমাদের সাথে অফিসিয়ালি কোনো পক্ষ যোগাযোগ করে নাই। ফলে এখন শিক্ষক সমিতি সমূহ এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সকলে একমত হয়ে কালকে থেকে সর্বাত্মক কর্মবিরতিতে যাচ্ছেন। অবসরোত্তর পেনশন সুবিধা নিয়ে সরকারের নতুন সিদ্ধান্তে ক্ষুব্ধ দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারির পর থেকেই আন্দোলনে নেমেছেন তারা। সোমবার থেকে দেশের সব সরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা বন্ধের ঘোষণা দিয়েছেন। আমার তো ওখানে অন্তর্ভুক্ত হওয়ার কথা, কোথা থেকে হঠাৎ করে আসলো এটা অবশ্যই একটা ষড়যন্ত্রমূলক আমার কাছে মনে হয়েছে। কারণ ষড়যন্ত্রকারীরা থেমে নাই, ওরা ষড়যন্ত্র করতে থাকবে এবং এটা অবশ্যই আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর আঘাত এবং এটা জাতির মেরুদণ্ডের উপর আঘাত। আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন এই বিষয়ে ঊর্ধ্বতন মহলের সাথে কথা বলার চেষ্টা করছেন এবং আশা করি নিশ্চয়ই একটা রেজাল্ট আসবে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের এই প্রজ্ঞাপনের আওতায় না এনে বৈষম্য করা হয়েছে দাবি শিক্ষকদের। এ ধরনের সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সরকারের মুখোমুখি দাঁড় করাবে বলছেন শিক্ষক নেতারা। সরকারের মধ্যে ঘাপটি মেরে থাকা আমলা গোষ্ঠী বলতে যারা আমরা বুঝি বা কিছু ব্যবসায়ী গোষ্ঠী, তারা শিক্ষকদেরকে এক প্রকারের বাধ্য করেছে এই ধরনের কর্মকাণ্ড গ্রহণ করতে। দেখেন, একই দেশে তো 2 রকমের আইন চলতে পারে না। এটা সম্ভবত সংবিধানের পরিপন্থী একটি বিষয়। জানেন, পাবলিক ইউনিভার্সিটির শিক্ষকদের বয়স 65 ইয়ার্স চাকরির বয়স, সেখানে 60 থেকে ওটা কার্যকর হবে। তার মানে এটা কি ধরনের, এটা কি এটার সাথে ফিট করে না তো। দ্বিতীয়ত হচ্ছে যে এই যে টাকা পেনশন, বর্তমানে যে এক্সিস্টিং পেনশন স্কিম আছে সেখানে তো বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ইয়েতে কাটা হয়। এই প্রজ্ঞাপন বাতিল না হওয়া পর্যন্ত পাঠদানে না ফেরার ঘোষণা শিক্ষকদের। কাজী শাহেদ, দেশ টিভি। আজ হলি আর্টিজান হামলার 8 বছর। হলি আর্টিজান বেকারিতে জিম্মি করে হত্যা করা হয় 17 জন বিদেশি নাগরিক সহ 22 জনকে। জঙ্গিদের প্রতিহত করতে গিয়ে প্রাণ দেন পুলিশ কর্মকর্তা। এই হামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 আসামির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে হাইকোর্ট। তবে এই ঘটনার পূর্ণাঙ্গ রায় পেলে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন। সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। 2016 সালের 1 জুলাই রাতে ঢাকার অভিজাত এলাকা গুলশানের হলি আর্টিজান ক্যাফেতে জঙ্গি হামলায় স্তব্ধ হয়েছিল গোটা দেশ। এতে 17 জন বিদেশি নাগরিক সহ 22 জন নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে 9 জন ইতালির, 7 জন জাপানের, 1 জন ভারতীয় এবং 3 জন বাংলাদেশি নাগরিক ছিলেন। এই ঘটনায় দায়ের করা মামলার রায় দেয়া হয় 2019 সালের 27 নভেম্বর। এতে 7 জঙ্গিকে মৃত্যুদণ্ড এবং 1 জনকে বেকসুর খালাস দেয় আদালত। পরবর্তীতে 2023 সালের 30 অক্টোবর এ মামলার পর্যবেক্ষণে বিশেষ আদালতের রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত 7 জঙ্গির সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছিল হাইকোর্ট। এ নিয়েই সমালোচনা হয় নানা মহলে। এর প্রেক্ষিতে অ্যাটর্নি জেনারেল AM আমিনউদ্দিন বলেন, রায়ের মূল কপি হাতে পেলে এর বিরুদ্ধে আবেদন করার বিষয়ে বিবেচনা করবে রাষ্ট্রপক্ষ। ওদের দণ্ডদাসটা কিন্তু ভয় লাগছে না, শুধু মৃত্যুদণ্ডের পরিবর্তে ওনারা বলছেন আজীবন কারাবাস, শুধু সেন্টেন্সিং এর ইয়েটা পরিবর্তন করছেন।
সেই ক্ষেত্রে ওনারা নিশ্চয়ই কতগুলো কারণ ছিল না ছিল, ওনারা কী দিচ্ছেন, কারণগুলো কেন পরিবর্তন করছেন, সেগুলো ওনাদের রায়ে লেখা থাকবে। ওইটা দেখার পরে আমরা যদি সরকারের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নিব, দেখা যাবে এটা ওনাদের যে যুক্তিটা ওটা রাষ্ট্রের কাছে কতটুকু আমরা মনে করি যে এটার বিরুদ্ধে গেলে কোনো ফললাভ হবে কিনা না, এটা আমরা তখন বিবেচনা করব। তবে অ্যাটর্নি জেনারেল বলছেন, এমন ঘৃণ্য অপরাধে মৃত্যুদণ্ড হওয়া বাঞ্ছনীয়। সুদূর প্রসারী পরিকল্পনা ও মদত দিয়ে এমন জঘন্য ঘটনা ঘটানো হয়েছে। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য, কারণ ওদের প্রতি অনুকম্পা দেখানো কোনো কারণই নাই। ওরা হচ্ছে মানুষকে কতগুলো মানুষ, নিরীহ মানুষ যারা বিদেশি মানুষ আমাদের দেশে সহায়তা করতে আসছিল, ওরা সম্পূর্ণ নিরীহ কতগুলো মানুষকে, নিরপরাধ মানুষকে তারা হত্যা করেছে এই ধর্মের নামে এবং তাদের ওই উগ্রবাদিতার নামে। বাংলাদেশের ইতিহাসে এই হামলাকে সবচেয়ে ভয়াবহতম জঙ্গি হামলা বলে বিবেচনা করা হয়। মামলার বিচারে দ্রুত নিষ্পত্তির দাবি নিহতের স্বজনদের। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। দর্শক, এবার দেশ টিভি নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর। ঢাকা উত্তর সিটির 10 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকায় ভাঙাচোরা সড়কে চলাচলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। কোথাও কোথাও সামান্য বৃষ্টিতে জমে যায় পানি, আবার কোথাও ড্রেন উপচে রাস্তা দিয়ে বয়ে যাচ্ছে পানি। মিরপুরের টোলারবাগ ও সরকারি প্রথম কলোনি ঘুরে ইফতেখার রেজার রিপোর্ট। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের 10 নম্বর ওয়ার্ডের মিরপুরের টোলারবাগ এলাকায় 20 মিনিটের বৃষ্টিতেই সড়কে জমে পানি, থাকে 1.5 থেকে 2 ঘন্টারও বেশি। এলাকাবাসীর অভিযোগ, নিয়মিত পরিষ্কার না করার কারণেই ড্রেন উপচে সড়কের উপর দিয়ে বয়ে যায় পানি। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে ছোট শিশু সহ পথচারীদের। বৃষ্টির কারণে এই পাশ থেকে যেতে পারতেছে না, এখন ঘুরে আমরা এই পাশ থেকে অফিসে যাইতে হইতেছে। পরিবেশটা দূষিত হচ্ছে, দুনিয়ার যত ময়লা আবর্জনা আছে এখান দিয়ে নামতেছে। ময়লা জমাট হওয়ার কারণে পানিগুলো নিচ থেকে না যেতে পারে, উপর থেকে চলে আসে। এইখানে 3টে পড়ছে এর আগে প্রাইভেট, কিন্তু পানি হলে বুঝতে পারে না রাস্তা কোন দিকে। এই ওয়ার্ডের সরকারি প্রথম কলোনি এলাকার সড়কেও রয়েছে ছোট ছোট খানাখন্দ। ঝাঁকুনির ভয়ে রিকশায় চড়েন না পথচারীরা। তো আমার যেমন ব্যাক পেনে এখান থেকে রিকশায় আমি কখনো ওঠার সাহসই করি না, হেঁটে যাই যত কষ্টই হোক। কষ্ট তো হইবই, রাস্তা দেখেন রাস্তার কি অবস্থা, রাস্তা তো অনেক ভাঙ্গা। রাস্তা যদি ভাঙ্গা থাকে কষ্ট হইব না। যে কোনো একটা রিকশা আসলে সামনে যাইতে চায় না, আবার অনেক সময় বিদ্যুৎ না থাকলে পরে অনেক লোকজন আছে ওই উষ্টা খায় পড়ে যায়। 10 নম্বর ওয়ার্ডের বসুপাড়া মহল্লায় সড়কের উপর দিয়ে বয়ে যাচ্ছে ড্রেনের পানি। সামান্য বৃষ্টি হলেই ঘরে ঢোকে পানি। 1-1.5 ঘন্টা বৃষ্টি হইলেই এই দিক দিয়ে, ভিতর দিয়ে, গেট দিয়ে, সব দিক দিয়ে পানি আসে। ভালো পানি না, যেগুলো অনেক গন্ধ, ময়লা আবর্জনা সব বাইসে আছে। এখানে বিভিন্ন ধরনের গার্মেন্টস কর্মী, স্থানীয় লোকজন বসবাস করে। সামান্যতম বৃষ্টি হইলে এই এলাকা বুক পরিমাণ পানিতে ভিজে যায়। এ নিয়ে যোগাযোগ করা হলে জানা যায় ঢাকার বাইরে স্থানীয় কাউন্সিলর। বন্ধ তার মুঠোফোনটিও। আপনার ডায়ালকৃত নম্বরে এই মুহূর্তে সংযোগ প্রদান করা সম্ভব হচ্ছে না। ভোটের আগে নানা প্রতিশ্রুতি পেলেও তা কবে বাস্তবায়ন হবে এমন প্রশ্ন এলাকাবাসীর। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। এক মাসের সংস্কার হয়নি ঘূর্ণিঝড় রিমালে ক্ষতিগ্রস্ত ভোলার 256 কিলোমিটার কাঁচা পাকা গ্রামীণ সড়ক। এতে চরম দুর্ভোগে পথচারী, এলাকাবাসী ও পরিবহন শ্রমিকরা। দীর্ঘদিন ধরে সড়কের এমন দুরবস্থা চললেও কারো কোনো মাথা ব্যথা নেই বলছেন এলাকাবাসী। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে খুব দ্রুত সড়ক সংস্কার করা হবে। সহকর্মী ছোটন সাহার রিপোর্ট জানাচ্ছেন সালমা জাহান। উপকূলীয় জেলা ভোলায় ঘূর্ণিঝড় রিমাল পুরোপুরি আঘাত না হানলেও ব্যাপক প্রভাব পড়েছে। ঘরবাড়ি, ফসলি জমি সহ অন্যান্য অবকাঠামোর ক্ষতি হয়। রক্ষা পায়নি 7 উপজেলার গ্রামীণ সড়ক। বড় বড় গর্ত এবং ইটবালু ভেসে গিয়ে জীর্ণতায় পরিণত হয়েছে সড়ক। এতে চলাচল করতে পারছে না বেশিরভাগ যানবাহন। বাধ্য হয়ে পায়ে হেঁটে যাতায়াত করতে হচ্ছে। সব মিলিয়ে চরম দুর্ভোগে এলাকাবাসী। খুব ভাঙচুর হয়ে গেছে, আমরা আইতাম যাইতাম পারি না, রিক্সা গাড়ি কোনো আইতে যাইতে পারে না, আমরা কোনো মালামাল লই আইতাম পারি না। আমরা খুব কষ্ট কালাসে আছি, যানবাহন তো চলেই না এবং রাস্তায় স্কুলে বাচ্চা কাচ্চা যা আসার জন্য মনে করেন যে অনেকটা রিস্ক হয়ে যায়। একটা অসুস্থ রোগী ভোলা যায় তো কষ্ট হচ্ছে, ডাক্তারের দ্বারা যাইতারে না, গাড়ি আইতারে না, হাঁটায় নিতে হয়, অনেক কষ্ট হয়। বাচ্চারা স্কুলে যাইতে পারে না, কোন একটা গ্যাসের বোতল এবং 1 বস্তা চাউল আনুন না পথ নেই আমাকে।
তবে দ্রুত সড়কগুলো মেরামত এবং পুনর্নির্মাণের কথা জানান এলজিইডির এ কর্মকর্তা। তথ্যগুলো আমরা আমাদের বিভিন্ন দপ্তরে, আমরা বিশেষ করে আমাদের এলজিইডি সদর দপ্তরে দেওয়া হয়েছে এবং এগুলো দিয়ে একটা প্রকল্প তৈরি করার কাজ চলতেছে। এটা আমরা আশা করি খুব দ্রুত সময়ের মধ্যে এটা প্রকল্প গ্রহণ করা হলে আমরা এই ক্ষতিগ্রস্ত রাস্তাগুলো মেরামত করার উদ্যোগ গ্রহণ করতে পারব। রিমালের জেলার ৭ উপজেলায় ১৯৮ কিলোমিটার পাকা এবং ৫৯ কিলোমিটার কাঁচা সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে, যা টাকার অঙ্কে ১০৭ কোটি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দখল দূষণে সঙ্গীন অবস্থায় রংপুরের ঐতিহাসিক শ্যামা সুন্দরী খাল। দখলদার উচ্ছেদ এবং খাল খননে ২৫ কোটির বরাদ্দ এলেও কাজ শেষ না করেই অর্থ লোপাটের অভিযোগ উঠেছে। খালের অবস্থান, দখলদার উচ্ছেদ আর পানির প্রবাহ স্বাভাবিক রাখতে বিভাগীয় কমিশনারকে প্রধান করে করা হয়েছে একটি বিশেষ কমিটি। এই কমিটি শ্যামা সুন্দরীকে রক্ষা করবে এমন প্রত্যাশা নগরবাসীর। রংপুর থেকে রফিকুল ইসলামের প্রতিবেদন, ছবি তুলেছেন মাহমুদ রকি। ম্যালেরিয়া রোগে মা শ্যামা সুন্দরীর মৃত্যুর পর ছেলে রাজা জানকী বল্লভ এই খাল 1890 থেকে 1898 সাল পর্যন্ত খনন করেন, যাতে করে মশা মাছির উৎপাত থেকে রক্ষা পায় নগরবাসী। কিন্তু রাজার সেই স্বপ্ন এভাবেই মরে যেতে বসেছে। স্থানীয় প্রশাসন মাঝে মধ্যে দখলদারদের তালিকা করলেও উচ্ছেদে খুব একটা আগ্রহ দেখছে না নগরবাসী। নগর ভবন বলছে এই খাল উদ্ধারের দায়িত্ব জেলা প্রশাসনের, আর জেলা প্রশাসন দায় সারছে সিটি কর্পোরেশনের উপর দোষ চাপিয়ে। সুন্দরী আসলে দখলদার উচ্ছেদ করার দায়িত্ব জেলা প্রশাসকের, তার কারণ এই শ্যামা সুন্দরী ক্যানেলটা হলো খাসকতিয়ানের। দেরি হওয়ার পেছনে কারণ হচ্ছে এটা নিয়ে যে ফিজিবিলিটি টেস্টের জন্য সিটি কর্পোরেশন যাদেরকে দায়িত্ব দিয়েছিল তারা সেই দায়িত্ব পালন করতে পারেনি। শ্যামা সুন্দরীকে গিলে খাওয়া 443 দখলদারের সঙ্গে নতুন কেউ যুক্ত হয়েছে কিনা তার হালনাগাদ তালিকা করতে সম্প্রতি কাজ শুরু হয়েছে। তবে এটা কতটুকু কার্যকর হবে তা নিয়ে শঙ্কায় সচেতন মহল। আইন প্রয়োগকারী সংস্থা, সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন সমন্বয়ে একটা কমিটি আছে। সেই কমিটি আমার বিশ্বাস অতি সত্বর, অতি দ্রুত এই যারা দখলদার আছে তাদেরকে উচ্ছেদ করবেন। 1950 সাল পর্যন্ত স্বচ্ছ পানির স্রোত থাকলেও ধীরে ধীরে ভরাট এবং খালের পাশে নির্মিত বাসাবাড়ির বর্জ্য, ট্রেন আর সুয়ারেজের সংযোগে স্রোতহীন হয়ে ওঠে শ্যামা সুন্দরী। করে নিয়ে যেত সিটি কর্পোরেশন, তাহলে এগুলো আর কি গন্ধও থাকতো না, পানিটাও আর কি চলে যেত। বৃষ্টি হলে মনে করেন যদি 24 ঘন্টা বৃষ্টি হলে পানি উঠে যায়। মশা মাছি বেশি হচ্ছে, মানুষের রোগ ব্যাধি বেশি হচ্ছে। এ খাল সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল একাধিকবার। 2012 সালে 25 কোটি টাকা বরাদ্দ এলেও পুরো কাজ না করে অর্থ লোপাটের অভিযোগ ওঠে। যে মাননীয় প্রধানমন্ত্রী বলে যে দুর্নীতি পেয়ে করে কেউ পার পাবে না, তো সেটার উদাহরণ রাখতে হবে। তো 25 কোটি টাকা তো কম নয়, এটা তো জনগণের টাকা। খাল খনন, খালের পাশে সড়ক নির্মাণ, জমি অধিগ্রহণ এবং সৌন্দর্য বর্ধনে 1000 কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এই অর্থ ছাড় পেলে নগরবাসীর প্রায় 50% সমস্যার সমাধান হবে বলে মনে করেন সিটি মেয়র। আমরা চাই যে একটা সাস্টেনেবল প্রজেক্ট হিসাবে দাঁড় করানোর যে প্রক্রিয়া চলমান আছে, এটা সম্পূর্ণ হলে ইনশাল্লাহ আমরা যদি মাননীয় প্রধানমন্ত্রী যদি এটাকে গুরুত্ব দিয়ে দেখেন, তাহলে ওই দিন শর্ট টাইম এই প্রজেক্টটা অনুমোদন হবে। এই প্রকল্পে সরকারি বরাদ্দ এবং বাস্তবায়নে সংশ্লিষ্টদের আন্তরিক হবার আহ্বান নগরবাসীর। রফিকুল ইসলাম, দেশ টিভি, রংপুর। স্বাদ ও গুণগত মানে দেশজুড়ে কদর রয়েছে নরসিংদীর মিষ্টি মধুর ঘোড়াশাল জাতের আনারসের। এবার আবহাওয়া অনুকূলে থাকায় কোনো প্রকার রাসায়নিক প্রয়োগ ছাড়াই সনাতন পদ্ধতিতে বেশ ভালো ফলন হয়েছে। ফলে খুশি এখানকার চাষি, ক্রেতা বিক্রেতা সহ সকলেই। নরসিংদী প্রতিনিধি সুমন বর্মনের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। নরসিংদীর রাবানের ফল মানেই রসে টসটসে, আর আনারসের স্বাদ তো অমৃত। দেশের অনেক জায়গায় আনারসের চাষ হলেও রাবানের আনারসের রয়েছে আলাদা খ্যাতি। সেই সুবাদে রাবানের সুস্বাদু আনারসের দাম ও চাহিদা দুটিই বেশ চড়া। কৃষি বিভাগের তথ্য মতে পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকা ও জিনারদি ইউনিয়নের প্রায় 145 হেক্টর জমিতে ঘোড়াশাল জাতের এই আনারসের চাষ করা হয়। প্রতি বিঘা জমিতে আনারস চাষে 50 থেকে 60 হাজার টাকা খরচের বিপরীতে বিক্রি হয় প্রায় 1 লাখ টাকা। আনারস বাগান করে অনেকে ভালো লাভবান হচ্ছে। খরচা আছে, মোটামুটি খরচা আছে, খরচা গেলেও লাভবান আর।
তবে সম্প্রতি রাবানের আনারসের খ্যাতি নষ্ট করতে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী দূর দূরান্ত থেকে বেনামি জাতের আনারস এনে রাবানের বলে বাজারে বিক্রি করছে। ফলে একদিকে যেমন রাবানের আনারসের খ্যাতি নষ্ট হচ্ছে, অন্যদিকে ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন চাষিরা। বিভিন্ন জায়গা থেকে আনারস এনে এই বাজারে বিক্রি করা আপনার এই এলাকার নাম বলে, তো এই ক্ষেত্রে হচ্ছে যে কৃষকরা দেখা যায় ন্যায্য দামটা পায় না। আগে দেশে আনারস চাষ করা হতো, এখন জল ডুবিয়ে আনারস চাষ করা হয় এবং ভিতরে রসালো এবং সুমিষ্টির জন্য এটা বিখ্যাত আনারস দেখেই আমি এখানে আসছি স্বাদটা টেস্ট করার জন্য। রাবানের সুস্বাদু এই আনারস অধিক পরিমাণে ফলনের জন্য প্রশিক্ষণ সহ যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছে কৃষি বিভাগ। উপসহকারী কৃষি কর্মকর্তা সহ আমাদের উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে আমাদের কৃষকদেরকে সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রক্ষা করা হয় এবং বিভিন্ন ধরনের সার, কীটনাশক সহ যে কোনো ধরনের পরামর্শ দিয়ে থাকা হয়। সঠিক তত্ত্বাবধানের মাধ্যমে রাবানের আনারসের ন্যায্য মূল্যের পাশাপাশি খ্যাতি ধরে রাখার দাবি এলাকাবাসীর। নিউজ ডেস্ক, দেশ টিভি।